অলরাইট। লিভার সিরোসিস। লিভার সিরোসিস জিনিসটা কি, কিভাবে হয় প্যাথোজেনেসিস সম্পর্কে বলতে চাচ্ছি। লিভার সিরোসিস মানে হলো লিভারের প্রতি ক্রনিক একটা ইনজুরি বা স্টিমুলাস। লিভার এই লিভারের প্রতি আপনার ক্রনিক কোন একটা ইনজুরি অথবা স্টিমুলাস, ইনজুরিয়াস স্টিমুলাস বলতে পারি আমরা। ক্রনিক ইনজুরিয়াস স্টিমুলি। এই ক্রনিক ইনজুরিয়াস স্টিমুলি থাকার কারণে তার কিছু কিছু হেপাটোসাইট লস হয়ে যায়। তার এই কিছু কিছু হেপাটোসাইট লস হয়ে যাচ্ছে। এই সিগন্যালটা আদার ইনফ্লামেটরি, লিভারের ভেতরে যে ইনফ্লামেটরি সেল আছে তারা এটাকে ডিটেক্ট করতেছে। লিভারে যে স্টেম সেল আছে সেটা ডিটেক্ট করতেছে। স্টেম সেল যেটা চাচ্ছে যে হেপাটোসাইট গুলো লস হইলো সেটা কি রিজেনারেট করার জন্য। ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি এবং হেপাটোসেলুলার লস এটা ফলো করতেছে একটা ফাইব্রোসিস, এক্সেস ফাইব্রোসিস। আমরা জানি লিভারে কিছু সেল আছে, এই এক্সেস ফাইব্রোসিসের সাথে জড়িত যেটা সেটা হলো স্টিলেট সেল। তাহলে সে এক্সেস ফাইব্রোসিস করতেছে এবং রিজেনারেটিভ নোডুল থাকতেছে লিভারের মধ্যে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? তাহলে এটা হলো লিভার আর্কিটেকচার। এখানে এরকম ফাইব্রোসিস হয়ে গেছে, তো ফাইব্রোসিসের মাঝখানে এখানে কিছু স্টেম সেল ছিল, তারা আবার রিজেনারেট করতেছে। তাহলে এরকম একটা ফাইব্রাস টিস্যুর মধ্যে যদি এরকম রিজেনারেশন হয়, এবং ফাইব্রাস টিস্যুর মধ্যে যদি রিজেনারেশন হয়, তাহলে আমাদের ব্যাপারটা চেহারাটা এরকম দাঁড়াবে। এই হলো ফাইব্রাস টিস্যু, আর এখানে আমরা আবার দেখবো হেপাটোসাইট যদি তারা রিজেনারেট করে। তাহলে এই হলো ফাইব্রাস টিস্যু, তার মাঝখানে দেখবো আমরা হেপাটোসাইট। এই জিনিসটাকে বলা হয় নডিউল। তাহলে আমরা লিভার সিরোসিসের প্যাথোজেনেসিসের মধ্যে কি দেখতে পাচ্ছি, এটা হলো প্যাথোজেনেসিস। সেই প্যাথোজেনেসিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রনিক ইনজুরিয়াস স্টিমুলাস থাকতেছে হেপাটোসাইটের প্রতি। সেটা কি কি জিনিস হতে পারে? এটা হতে পারে ড্রাগ, এটা হতে পারে টক্সিন, এটা হতে পারে ভাইরাস, এটা হতে পারে আদার সাবস্টেন্স যারা হেপাটোসাইটের প্রতি টক্সিক, যেমন এক্সেস কপার, এক্সেস আয়রন। এভাবে হেপাটোসেলুলার লস হচ্ছে ইনফ্লামেটরি চেঞ্জের জন্য, এক্সেসিভ ফাইব্রোসিস হচ্ছে। লিভারে ফাইব্রাস টিস্যু ডিপোজিশন হয়ে যাওয়ার পরে তার মাঝখানে লিভারের স্টেম সেলগুলো রিজেনারেটিভ নডিউল তৈরি করতেছে, এটার জন্য আমরা পাচ্ছি নডিউল। তাহলে লিভার সিরোসিসের মধ্যে আমরা বেশি পাইতেছি হলো ফাইব্রোসিস, আর পাচ্ছি নডিউল। এই ফাইব্রোসিস এবং নডিউল পাওয়ার জন্য আমাদের লিভারের আর্কিটেকচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে এখন আমরা সামনে আগাবো। লিভারে এক্সেসিভ ফাইব্রোসিস হওয়ার কারণে আমরা আর কি কি জিনিস, আরো কি কি জিনিস চেঞ্জ পেতে পারি, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমি যেটা বললাম সেটা হলো লিভার সিরোসিস কি কি জিনিস পাবো। ডিফিউজ ব্রিজিং ফাইব্রাস টিস্যু, এটা আসতেছে কোন সেল থেকে, এটা ইম্পর্টেন্ট। তারপরের কথা হলো রিজেনারেটিভ নডিউল। এই রিজেনারেটিভ নডিউলের সাইজ কেমন, রিজেনারেটিভ নডিউলের সাইজের উপর বেস করে আমরা লিভার সিরোসিসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাক্রোনডিউলার, আর একটা হলো মাইক্রোনডিউলার। আমরা এরকম দুই ভাগে ভাগ করতে পারবো। একই সাথে যদি এরকম নডিউল থাকে এবং ফাইব্রাস টিস্যু থাকে, লিভারের হিস্টোলজি নষ্ট হয়ে যায়, লিভারের আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়। এখানে এই কথাটাই বলছে, লিভারে যখন আর্কিটেকচার নষ্ট হয়ে যায় তখন লিভারের মধ্য দিয়ে ব্লাড ফ্লোতে সমস্যা হয়, লিভারের মধ্য দিয়ে এক্সচেঞ্জের সমস্যা হয়। এক্সচেঞ্জের সমস্যাটা কি আমি সেটা বলতে যাচ্ছি আর একটু পরে বলি। যখন আমরা বললাম এই নডিউল গুলো মানে হলো রিজেনারেটিভ নডিউল, লিভারে রিজেনারেশন হচ্ছে। যেহেতু এটা রিজেনারেটিভ তার মানে কন্টিনিউয়াসলি তার এখানে একটা গ্রোথ সিগন্যাল আছে। নডিউল গুলো রিজেনারেটিভ, কন্টিনিউয়াস লিভার সেল ড্যামেজ হচ্ছে, কন্টিনিউয়াস তারা রিজেনারেটিভ সিগন্যাল পাচ্ছে। রিজেনারেশন হওয়ার জন্য তারা কন্টিনিউয়াস কি পাইতেছে, ইনক্রিজ সিগন্যাল, যে সিগন্যাল দিয়ে তাদের সেল ডিভিশন হয়। ক্রনিক্যালি যদি তারা এই সিগন্যালটা পেতে পারে, ক্রনিক্যালি যদি তারা এই সিগন্যাল পেতে থাকে, তাহলে পরবর্তীতে এটা একটা গ্রোথ সিগন্যাল যদি খুব বেড়ে যায়, তাহলে পরবর্তীতে এটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। এটা এক্সপ্লেন করে, লিভার সিরোসিস কি করে হেপাটোসেলুলার কার্সিনোমাতে কনভার্ট হয়। তারপরে কথা আমরা যেটা দেখবো যে লিভার সিরোসিসের কারণগুলো কি।
লিভার সিরোসিসের কারণ অ্যালকোহল কিনা, তাহলে অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে হিস্ট্রি থাকবে। আমি আপনাদেরকে যেটা পড়তে বলবো যে লিভার সিরোসিসের কারণ যেহেতু পরীক্ষায় আসে এবং প্রতিটা কারণের সাথে কিছু ক্লু রেখে দিতে। যখন আমি আপনাকে যখন বলা হবে লিভার সিরোসিস, এই পেশেন্টের লিভার সিরোসিসের কারণ কি অ্যালকোহল কিনা, তাহলে তার ক্লু গুলো কি হবে? তার ১ নাম্বার ক্লু হবে হিস্ট্রি। পেশেন্ট হিস্ট্রিতেই বলতে পারে যে হ্যাঁ, সে অ্যালকোহলিক। ২ নাম্বার ক্লু হতে পারে তার যে লিভার ফাংশন টেস্টে আমরা যেটা দেখব, তার লিভার ফাংশন টেস্টে আমরা দেখব AST গ্রেটার দ্যান ALT। তার মধ্যে আমরা আরো কিছু চেঞ্জ দেখতে পারবো। সেটা কি? সেটা হলো ম্যাক্রোসাইটোসিস। এই পেশেন্টের যদি ম্যাক্রোসাইটোসিস থাকে উইদাউট অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটোসিস উইদাউট অ্যানিমিয়া। এটাও আমাদের অ্যালকোহলিজমের একটা ফিচার। অথবা অ্যালকোহলিজমের আদার কোনো ফিচার, যেমন ভার্নিক্স এনসেফালোপ্যাথি। ঠিক আছে? যাই হোক, এই ৩ টা মনে রাখলে হবে। আমরা এই ৩ টা মনে রাখি। অনেক কিছু আছে মনে রাখার জন্য। আমরা এই ৩ টা মনে রাখি আপাতত। হেপাটোলজি যখন পড়বো তখন এই ৩ টা মনে রাখি। নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস কিনা? নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিসের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট, তার বিএমআইটা দেখা, তার অ্যাথেরোস্ক্লেরোটিক রিস্ক ফ্যাক্টর দেখা, তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা চেক করা। ইনসুলিন রেজিস্ট্যান্সের এভিডেন্স হিসেবে আপনি দেখবেন সেটা হলো এভিডেন্স হিসেবে তার থাকবে ডায়াবেটিস, তার থাকবে ডিসলিপিডেমিয়া। এগুলো হলো এভিডেন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স নন অ্যালকোহলিক লিভার ডিজিজ। তবে এটা থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম। ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের মধ্যে ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের রিস্ক ফ্যাক্টর গুলো আপনাকে একটু অন্যভাবে দিবে, যে একটা পেশেন্টের সিরোসিস ক্রনিক ভাইরাল হেপাটাইটিস দিয়ে হলো কিনা, ঠিক আছে? এটার ক্লু আমি আপনাদেরকে ক্লু পড়াচ্ছি যে কিভাবে আমরা প্রশ্নগুলো ভালোভাবে কারেক্ট করতে পারবো। এটা হেপাটাইটিস বি ইনফেকশন হতে পারে, যদিও সেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কমন না, কিন্তু হতে পারে, কনসিডারেশনে রাখা দরকার। হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশন দিয়ে হতে পারে, যদি হয় পেশেন্ট আইভি ড্রাগ অ্যাবিউজার। এই পেশেন্টের ক্ষেত্রে আপনাকে আরো একটা সিনারিও দিতে পারে। সেই সিনারিওটা কি? সেই সিনারিওটা হলো ভাইরাল মার্কারের প্রেজেন্স শো করতে পারে, যে হ্যাঁ, ভাইরাল মার্কার গুলো তার প্রেজেন্ট আছে। অথবা আপনাকে আরো একটা জিনিস শো করতে পারে, কি? পেশেন্টের এইচআইভি এইডস আছে। যে পেশেন্টের এইচআইভি এইডস আছে, এটা ইন্ডিকেট করে হয় তার ২টা ঘটনা, হয় সে আইভি ড্রাগ অ্যাবিউজার ছিল, অথবা তার আনপ্রোটেক্টেড সেক্স হিস্ট্রি আছে। ২টার কোন একটা সে করছে। তো ২টা কোন একটা করার মাধ্যমে তার যদি এইচআইভি ছড়াতে পারে, তাহলে এইচআইভি ছড়ানোর সাথে সাথে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি কেন ছড়াবে না? তাহলে যার এইডস আছে এটাই ইন্ডিকেট করে যে এই দুইজনে যেহেতু রিস্ক ফ্যাক্টর সেম, মানে এইডস থাকা মানে তার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এই দুইটার যে কোনো একটা থাকার চান্স আছে। বুঝতে পারছেন? সো আপনাকে যখন ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের হিস্ট্রি দিবে সেটা এইভাবে দিবে। অটোইমিউন হেপাটাইটিস থেকে লিভার সিরোসিস, অটোইমিউন হেপাটাইটিস ২ ভাবে প্রেজেন্ট করতে পারে। লিভার সিরোসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে, এটা প্রেজেন্ট করতে পারে অ্যাকুট লিভার ফেলিউর নিয়ে। এটা মোস্টলি অ্যাকুট লিভার ফেলিউর নিয়ে আসবে এবং স্টেপ 1 এটা আসবে না। অটোইমিউন হেপাটাইটিস থেকে আপনি যদি ডায়াগনোসিস করতে চান তাহলে কিভাবে জানবেন? তাহলে অটোইমিউন হেপাটাইটিস জানতেই হলে তাহলে প্রথম কথা হেপাটাইটিসের জন্য তার লিভার ফাংশন টেস্টটা এলিভেটেড। এটা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আপনার অ্যাকুট লিভার ফেলিউর নিয়ে, ঠিক আছে? তারপরে থাকবে তার আদার অটোইমিউন ডিজিজের হিস্ট্রি। আদার অটোইমিউন ডিজিজ। এই পেশেন্ট হবে ইয়ং এবং ফিমেল। এবং এই পেশেন্টের ক্ষেত্রে লিভার সিরোসিসের লিভার ফাংশন টেস্ট এলিভেটেড হওয়ার অন্য কোনো কারণ থাকবে না। অর্থাৎ আমি আরেকটা কথা বলবো, ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। এটা আপনি পরীক্ষায় ইউজ করবেন ভাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন না। আমি আবার বলতেছি, অটোইমিউন লিভার ডিজিজ কিন্তু ডায়াগনোসিস অফ এক্সক্লুশন না। ডায়াগনোসিস অফ এক্সক্লুশন এটা কিন্তু একটা টার্মিনোলজি আছে মেডিসিনে। অটোইমিউন হেপাটাইটিস ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, এই কথা আমি বলছি। এই কথা বললে কিন্তু আমার ইউএসএমএল স্টেপ 1 এর স্কোর নিয়ে যাবে, ওরা ক্যান্সেল করে দিবে সব। আমি আপনাকে বলতেছি এটা পরীক্ষায় অ্যান্সার করার একটা টেকনিক।
পরীক্ষায় আপনি এটা ইউজ করবেন, ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। অন্য কোনো কিছু হচ্ছে না, ইয়ং ফিমেল, তার লিভার ফাংশন টেস্ট এলিভেটেড, তার ক্ষেত্রে বলার চেষ্টা করবেন অটোইমিউন ডিজিজ, সরি অটোইমিউন হেপাটাইটিস। তারপরে চেষ্টা করবেন যে এটা না বলা, এটা খুব রেয়ার, পরীক্ষাতেও রেয়ার, ঠিক আছে। তারপরে কথা, তার বিলিয়ারি ডিজিজের কারণে লিভার সিরোসিস হতে পারে কিনা। বিলিয়ারি ডিজিজ থেকে লিভার সিরোসিস হতে পারে, হবে না কেন? বিলিয়ারি ডিজিজ মানে হলো পেশেন্টের লিভারের আউটফ্লোতে সমস্যা। এই হলো আউটফ্লো, এই আউটফ্লো ট্র্যাক্টে সমস্যা। এখানে যদি অবস্ট্রাকশন হয়, সেটা যেটা দিয়ে হোক না কেন, এখানে যদি অবস্ট্রাকশন হয়, বিলিয়ারি অবস্ট্রাকশন, কোন একটা পেশেন্টের বিলিয়ারি অবস্ট্রাকশন হওয়া মানে তার প্রক্সিমালি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া। যখন তার এই প্রক্সিমালি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাবে, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার দিয়ে হেপাটোসাইট ইনজুরি হবে। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার দিয়ে কিসের ইনজুরি হবে রে বাবা? এটা দিয়ে ইনজুরি হবে হেপাটোসাইটের। এখন একদিন দুই দিনে কি এটা হয়ে যাবে কিনা? না, এটা যদি হয় ক্রনিক, অনেক দিন, লং টার্ম, তাহলে একটা পেশেন্টের যদি লং টার্ম এই বিলিয়ারি অবস্ট্রাকটিভ ডিজিজ থাকে, তাহলে তার ক্ষেত্রে এভাবে হেপাটোসাইটের ড্যামেজ হতে পারে। এবং যখনই হেপাটোসাইটের ড্যামেজ হবে, হেপাটোসাইট ড্যামেজ হওয়া মানে কি? সেখান থেকে আমরা কিছু ফাইব্রোসিসের সিগন্যালিং পাবো, সেখান থেকে আমরা কিছু রিজেনারেশনের সিগন্যালিং পাবো, ডেভেলপ করবে লিভার সিরোসিস। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে বিলিয়ারি ডিজিজ থেকে একটা পেশেন্টের লিভার সিরোসিস হলো কিনা মাসুম, এটা বুঝবো কি করে? হুম, তাহলে লিভার সিরোসিস থেকে বিলিয়ারি ডিজিজ হলো কিনা এটা বোঝার একটা উপায় আছে। লিভার সিরোসিস, বিলিয়ারি অবস্ট্রাকশন যদি হয়, তাহলে এটা হলো বিলিয়ারি চ্যানেল। বিলিয়ারি চ্যানেলে কোনো একটা জায়গাতে যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে এই জায়গায় ইন্টারলুমিনার প্রেসার বেড়ে যাবে। ইন্টারলুমিনার প্রেসার বেড়ে গেলে সবার আগে স্ট্রেস ফেস করবে কারা? যারা এই বিলিয়ারি লাইনিং এপিথেলিয়াম, তারা যারা বিলিয়ারি লাইনিং এপিথেলিয়াম, তারা সবচেয়ে বেশি স্ট্রেস ফেস করবে। বিলিয়ারি লাইনিং এপিথেলিয়ামের সেলগুলো যদি রাপচার হয়ে যায়, তখন একটা এনজাইম বের হয়, তার নাম হলো অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন ফসফেটেসটা পরিমাণ যদি কম্পারেটিভলি বেশি থাকে, তাহলে আমরা পেশেন্টের ক্ষেত্রে সাসপেক্ট করব এই লিভার সিরোসিসটা হয়েছে কার জন্য? বিলিয়ারি অবস্ট্রাকশনের জন্য। এক নম্বর কথা। দুই নম্বর কথা, অবস্ট্রাকটিভ জন্ডিসের কিছু ফিচার। অবস্ট্রাকটিভ জন্ডিসের সেই ফিচার গুলো যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা চিন্তা করব তার এই লিভার সিরোসিস হয়েছে বিলিয়ারি অবস্ট্রাকশনের জন্য। বিলিয়ারি অবস্ট্রাকশন আপনাকে ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করবে, কখনোই বিলিয়ারি অবস্ট্রাকশনের জন্য লিভার সিরোসিস এটা জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম। তার কিছু মেটাবলিক এবং জেনেটিক ডিসঅর্ডার। মেটাবলিক এবং জেনেটিক ডিসঅর্ডারে কি করে হয়? যেমন একটা পেশেন্টের যদি আয়রন বেশি থাকে, তাকে আমরা বলতেছি ফিওক্রোমোসাইটোমা। দেখছেন কি অবস্থা? আয়রন বেশি থাকলে ফিওক্রোমোসাইটোমা বলবো? হেমোক্রোমাটোসিস, মাথা টাথা খারাপ হয়ে গেছে। একটা পেশেন্টের যদি আয়রন বেশি থাকে, আমরা তাকে বলতেছি হেমোক্রোমাটোসিস। একটা পেশেন্টের যদি কপার বেশি থাকে, তাহলে আমরা তাকে বলতেছি উইলসন ডিজিজ। এই দুইজন হলো হেভি মেটাল। না, এই দুইজন তো হেভি মেটাল না, কি বললাম এটা? এই দুইজনের একটা আলাদা কোয়ালিটি আছে, তারা হলো ফেন্টন রিঅ্যাকশন করে। তারা যখন এই ফেন্টন রিঅ্যাকশন করবে, ফেন্টন রিঅ্যাকশন করার মাধ্যমে তারা তৈরি করতে পারে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গুলো সেলুলার ড্যামেজ করতে পারে। তাহলে একটা মানুষের বডিতে যদি কপারের পরিমাণ বেড়ে যায়, আয়রনের পরিমাণ বেড়ে যায়, এবং মোস্টলি তারা হলো যদি ফ্রি, তাহলে তারা কি করতে পারে? ফেন্টন রিঅ্যাকশনের মাধ্যমে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে, এবং সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গুলো তখন একটা সেলের জন্য স্ট্রেসফুল, একটা সেলুলার ড্যামেজ করতে পারে। তাহলে এটার কারণে যদি সে হেপাটোসাইটকে ড্যামেজ করে, এটার কারণে যদি সে হেপাটোসাইটকে ইনজুরি করে এবং সেটা ক্রনিক্যালি করবে, তখন আমরা বলবো যে পেশেন্টের লিভার সিরোসিস হতে পারে। তাহলে এক্সেস আয়রন থেকে হতে পারে, এক্সেস কপার থেকে হতে পারে। ডায়াগনস্টিক ক্লু কি? ডায়াগনস্টিক ক্লু হলো এই আয়রন যখন তার বেশি হয়, সেটা শুধুমাত্র লিভার না, আদার কিছু প্লেসেও সে ড্যামেজ করে। যেমন যেমন হলো তার আর্টিকুলার যে কার্টিলেজ, একটা জয়েন্ট, এই জয়েন্টের এখানে কি আছে? আর্টিকুলার কার্টিলেজ। এই কার্টিলেজের মধ্যে আয়রন ডিপোজিশন হবে। কার্টিলেজের মধ্যে যদি আয়রন ডিপোজিশন হয়, সেটাকে কি বলা হয়? গাউট নাকি সিডো গাউট? কন্ড্রোক্যালসিনোসিস, ঠিক আছে। তাহলে এখানে আয়রন ডিপোজিশন হলে আমরা এটাকে বলবো সিডো গাউট। তাহলে এখানে আয়রন ডিপোজিশন হয়ে সে আর্থ্রোপ্যাথি করতে পারে। তাহলে তার একটা ফাইন্ডিং হবে আর্থ্রোপ্যাথি জয়েন্ট ফাইন্ডিং থাকবে, ঠিক আছে। এক্সেস আয়রন ডিপোজিশন হয়ে যেতে পারে প্যানক্রিয়াসে।
প্যানক্রিয়াসে যখন সে এক্সেস আয়রন ডিপোজিশন হবে তখন প্যানক্রিয়াটিক ডিসফাংশনের হিসেবে আমরা একটা ফিচার পাবো, সেটা হলো ডায়াবেটিস। এবং মরফোলজিক্যালি প্যানক্রিয়াসে কালার একটা চেঞ্জ আসবে কারণ আয়রন ডিপোজিশন হয়েছে। এই ধরনের ডায়াবেটিসকে বলা হয় ব্রোঞ্জ ডায়াবেটিস। আয়রন যখন মেলানোসাইটে ডিপোজিশন হবে তখন মেলানোসাইটকে স্টিমুলেট করবে। এক্সেস আয়রন, আয়রন সরাসরি স্কিনে ডিপোজিশন হওয়ার কারণে স্কিন পিগমেন্টেশন হয় না। এক্সেস আয়রন ফলোড বাই মেলানোসাইট স্টিমুলেশন, এক্সেস আয়রন ফলোড বাই মেলানোসাইট, উল্টাপাল্টা ব্যাখ্যা যদি কোনো জায়গা থেকে শিখে থাকেন ভুলে যান। এক্সেস আয়রন ফলোড বাই মেলানোসাইট স্টিমুলেশন, এই মেলানোসাইট স্টিমুলেশনের জন্য স্কিন পিগমেন্টেশন, এই মেলানোসাইট স্টিমুলেশনের জন্য স্কিন পিগমেন্টেশন। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা ছাড়াও হেমোক্রোমাটোসিসের আরো ফাইন্ডিং থাকে। আর একটা ফাইন্ডিং হলো হাইপোগোনাডিজম। মেল পেশেন্ট যদি হাইপোগোনাডিজম নিয়ে আসে তখন আমরা চিন্তা করবো এটা এক্সেস আয়রনের কারণে হলো কিনা। আমি আর কি আপনাদেরকে ক্লুর কথা বলতেছি, ঠিক আছে? কি কি ক্লু দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এই পেশেন্টের সিএলডি এর কারণ কোনটা। তারপরে কথা হলো কপার বেশি। কপার বেশি হওয়া মানে হলো উইলসন ডিজিজ। হেমোক্রোমাটোসিস এবং উইলসন ডিজিজ দুইজনের মধ্যে কোন পেশেন্ট রিলেটিভলি ইয়ঙ্গার থাকবে? হেমোক্রোমাটোসিস এবং উইলসন ডিজিজ দুইটার মধ্যে কোন পেশেন্ট রিলেটিভলি ইয়ঙ্গার থাকবে? উইলসন ডিজিজের পেশেন্ট রিলেটিভলি ইয়ঙ্গার থাকবে, ঠিক আছে? পেশেন্ট কি নিয়ে আসবে? নিউরোসাইকেট্রিক চেঞ্জ। একই সাথে নিউরোসাইকেট্রিক চেঞ্জ, একই সাথে তার যদি নিউরোসাইকেট্রিক চেঞ্জ থাকে এবং লিভার ফাংশন টেস্ট গুলো এলিভেটেড থাকে, আমরা সাসপেক্ট করবো এটা উইলসন ডিজিজ। যখন উইলসন ডিজিজ সাসপেক্ট করবো তখন আমরা কি কাজ করব? তখন আমরা তার কেশার ফ্লেশার রিং দেখবো। আপনাকে জিজ্ঞেস করা হবে কেশার ফ্লেশার রিং কিভাবে দেখবেন? কেশার ফ্লেশার রিং দেখা হয় হলো স্লিট ল্যাম্প এক্সামিনেশনে। এই কথাটা কিভাবে দেখা হয়? আপনাকে ইউএসএমএলই সহজ কেন? ইউএসএমএলই সহজ কারণ আপনাকে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে জানা লাগবে না, থিওরি জানলেই হবে যে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করা হয়। তাহলে আপনাকে এই কথাটা জিজ্ঞেস করবে যে এই পেশেন্ট হলো ইয়ঙ্গার, তার নিউরোসাইকেট্রিক ফাইন্ডিং এরকম, তার হেপাটো লিভার ফাংশন টেস্ট গুলো হলো এই। তুমি এই পেশেন্টের পরবর্তী স্টেপে কি করতে চাও? আপনার অ্যান্সার হবে আমি স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে চাই, কারণ এটা করা যে কোনো ল্যাব ইনভেস্টিগেশনের চেয়ে সহজ, এই জন্য আমি এটা আগে করে ফেলতে চাই। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, হওয়ার কথাও না। জেনেটিক কজের মধ্যে একটা কজ আছে, সেটা হলো আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি। আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সির টোটাল প্যাথোজেনেসিস আমি পরে বলবো, আমি ক্লুটা বলে দিচ্ছি। যদি পেশেন্টের রেসপিরেটরি ফাইন্ডিংস থাকে, বুঝতে পারছেন? যদি পেশেন্টের রেসপিরেটরি ফাইন্ডিংস থাকে, ইয়ং পেশেন্ট এবং এমফাইসিমা। কারণ এমফাইসিমা যদি স্মোকিং, শুধুমাত্র স্মোকিং এর জন্য যদি এমফাইসিমা হয় সেটা হতে সময় লাগবে। কিন্তু অ্যারাউন্ড দ্য 40 অথবা বিলো 40 একটা পেশেন্ট যদি এমফাইসিমা হয়ে যায়, তাহলে এটার জন্য শুধুমাত্র স্মোকিং দায়ী না, নিশ্চয়ই অন্য কোনো কিছু দায়ী আছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে একই সাথে আবার আরেকটা কথা হলো, যার এমফাইসিমা থাকবে, এমফাইসিমার সাথে তার লিভার ফাইন্ডিং থাকবে কেন? এমফাইসিমার সাথে লিভার ফাইন্ডিং যখন থাকবে তখন আমরা এই কথাটাকে কোরিলেট করার চেষ্টা করবো, যেটা হলো আলফা 1 অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি। এই কম্বিনেশন যেগুলোর কথা বললাম ভাই, এই কম্বিনেশন গুলো পরীক্ষায় অনেক আসার মতন। এখন আমরা লিভার ফাংশন টেস্টের এখন আমরা লিভার সিরোসিসের পরবর্তী ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলো পড়বো, যে একটা লিভার সিরোসিসের পেশেন্টের কি কি ফাইন্ডিংস পাওয়া যায় এবং এটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যাগুলো কি কি। এটা পড়ার জন্য আমাকে লিভার আর্কিটেকচার অর্থাৎ লিভারের অ্যানাটমিটা একটু পড়তে হবে, যেটা আমরা স্কিপ করে গেছিলাম প্রথমে যখন আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি পড়ছি, তখন এই জিনিসটাকে আমরা স্কিপ করে সামনে চলে আসছিলাম। আমি সেইটাতে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আশা করি আপনারা সবাই আইডেন্টিফাই করতে পারছেন এটা। এই পেজটা আমি পড়াই নাই, তাই তো? এখন আমি এই পেজটা পড়াবো। এই পেজটা পড়াটা খুব ইম্পর্টেন্ট আর কি। প্রথম কথা, লিভার থেকে কি কি জিনিস আসে, লিভার থেকে লিভারের অ্যানাটমি থেকে কি কি জিনিস পড়বেন। আর আপনারা সবাই হয়তোবা দেখছেন, আমি যখন আপনাদেরকে গ্যাস্ট্রোএন্টারোলজির ভিডিও দিয়ে দিছি, গ্যাস্ট্রোএন্টারোলজির ভিডিওর মধ্যে আমি কাপলানের কাপলানটা একটু দাগাই দিছি খুব র্যাপিডলি, এরকম একটা ভিডিও আছে। এটাকে আপনারা পাইছেন, দেখছেন? আমি কিন্তু কিছু কিছু জায়গায় এক্সট্রা ভিডিও দিয়ে দিই, বলি না অনেক সময়, কিন্তু দিয়ে দিই। হ্যাঁ, আশা করি সবাই পাইছেন। পুরাতন ফোল্ডার, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ভিডিও লেকচারের এখন 2টা ফোল্ডার আছে। পুরাতন যে ফোল্ডার আছে, সে পুরাতন ফোল্ডারে কাপলানের ব্যাপারে একটু টিকটাক দিয়ে দেওয়া আছে, যদি কারো পড়ার ইচ্ছা হয় পড়তে পারেন আর কি।
আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো লিভারের আর্কিটেকচার, লিভারের হিস্টোলজি, এটা কিরকম ইম্পর্টেন্ট, এটা সুপার ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে পারি, তাই এটা সুপার ইম্পর্টেন্ট। যখন আমরা লিভারের অ্যানাটমি পড়বো তখন দুইটা জিনিস জিজ্ঞেস করবে, লিভারের অ্যানাটমিতে আমরা কি কি লোব পাই, এই লোবগুলো কিভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা লিভারের অ্যানাটমিতে রাইট অ্যান্ড লেফট হেপাটিক লোব পাই। এই রাইট অ্যান্ড লেফট হেপাটিক লোবগুলো কেন রাইট এবং লেফট? কারণ তারা পোর্টাল ভেইনের দুইটা ব্রাঞ্চ, হেপাটিক আর্টারি দুইটা ব্রাঞ্চ, দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চ দিয়ে রাইট এবং লেফট হয়ে তারা সাপ্লাইটা পাচ্ছে। এই কথাটা ইম্পর্টেন্ট, এইগুলোই জিজ্ঞেস করবে। তারপরে কথা, লোব থেকে পরবর্তীতে আমরা লিভারকে যেটা করি সেটা হলো সেগমেন্টে ভাগ করি। লিভারে মোট 8টা সেগমেন্ট আছে। এটা কোনোদিন আপনাকে জিজ্ঞেস করবে না, কোনোদিনও জিজ্ঞেস করবে না। সেগমেন্টের পরে যখন আমরা আরো ভাগ করব, ছোট ছোট কতগুলো লোবিউল পাবো, আপনাকে জিজ্ঞেস করবে এই লোবিউলের কথা আর লোবের কথা। তাহলে সবার প্রথমে আমরা পাবো লিভারের লোব, লোবের পরে সেগমেন্ট, সেগমেন্টের পরে লোবিউল। এই লোবিউলটা হলো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এই লোবিউলটা হলো লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এই লোবিউলটা বোঝার জন্য লিভারের ইনপুট এবং আউটপুট বুঝতে হবে। আচ্ছা, আমি কি খুব বেশি স্লোলি বলতেছি? আমি কি স্পিড আর একটু বাড়ানো দরকার? এরকম কিছু হলে বলেন, কিন্তু ফ্যানের রেগুলেটরের মতন সুইচ ঘোরানো যাবে। লিভারের ক্ষেত্রে আমাদের ইনপুট কি আউটপুট কি সেটা বুঝতে হবে। এটা হলো পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন ব্লাড নিয়ে ঢুকতেছে, তাহলে এটা ইনপুট। যখন আমি বলবো হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি এটাও ইনপুট। যখন আমি বলবো বাইল বেরোয় আসতেছে, কমন বাইল ডাক্ট, এটা হলো আউটপুট, ঠিক আছে? এখন আমরা দেখবো যে পোর্টা হেপাটিস, এই যে এই তিনটা স্ট্রাকচার যে দিক দিয়ে ঢুকে তাদেরকে বলা হয় পোর্টা হেপাটিস। এই যে ঢোকার একটা রাস্তা লিভারে, এটা হলো পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস মানে হলো এই অর্গানের সাথে কমিউনিকেশন। বাট লিভারের ক্ষেত্রে পোর্টা হেপাটিসটা ট্রু পোর্টা হেপাটিস না। ট্রু পোর্টা হেপাটিস না মানে ট্রু পোর্ট না। কেন? কারণ এটা ছাড়াও লিভার থেকে বের হওয়ার অন্য রাস্তা আছে। সে অন্য রাস্তাটা কি? অন্য রাস্তাটা হলো, আমরা জানি লিভারের যে হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন গুলো এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এটা হলো একখণ্ড লিভার। এই একখণ্ড লিভারে আপনি কি কি কাজ করেন? এই একখণ্ড লিভারে আপনি পোর্টাল ভেইন থেকে ব্লাড দেন। একখণ্ড লিভার, এখানে আপনি আর কি কাজ করেন? হেপাটিক আর্টারি থেকে ব্লাড দেন। এটা হলো একখণ্ড লিভার, আপনি কি কাজ করেন? লিভারে যত বাইল সিনথেসিস হয় সেই বাইলটা আপনি নিয়ে আসেন, এটা হলো বাইল ডাক্ট। এই কাজটা আপনি করেন কিনা? তাহলে বাইল সিনথেসিস হলো বাইলটাকে নিয়ে আসেন, হেপাটিক আর্টারির মাধ্যমে আপনি অক্সিজেন সমৃদ্ধ ব্লাড দেন, পোর্টাল ভেইনের মাধ্যমে আপনি জিআইটির ব্লাড দেন, আমরা বলতে পারি নিউট্রিশন নিয়ে যান। তো ব্লাড গুলো যে দিলেন, ব্লাড গুলো বের করতে হবে না লিভার থেকে? এই দুইজনের ব্লাডই একটা কমন রাস্তা দিয়ে বের হয়, সেটা হলো হেপাটিক ভেইন। দুইজনের ব্লাডই একটা কমন রাস্তা দিয়ে বের হবে, সেটার নাম কি? সেটার নাম হলো হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন এখান থেকে বের হয়ে চলে যাবে কোথায়? হেপাটিক ভেইন এখান থেকে বের হয়ে চলে যাবে ইনফিরিয়র ভেনা কাভাতে, এবং ইনফিরিয়র ভেনা কাভাতে যাওয়ার পরবর্তীতে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশন। তাহলে আমরা যেটা দেখলাম, আমরা লিভারটাকে কি করতেছি বলেন তো? লিভারের মধ্যে ব্লাড পাস করতেছি, পোর্টাল ভেইন, জিআইটির ব্লাড, হেপাটিক আর্টারি, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, ডুয়েল ব্লাড সাপ্লাই। লিভারের মধ্য দিয়ে তারা যাচ্ছে, হেপাটিক ভেইন হয়ে তারা বের হয়ে যাচ্ছে। আর এটা হলো বাইলের অবস্থা, ঠিক আছে? এখন এই ডিজাইনটাকে, এটা হলো আমাদের সিম্পল ডিজাইন, এই সিম্পল ডিজাইনটাকে আমরা একটু ইলাবোরেট করলে কিরকম দাঁড়ায়? যখন আমরা ইলাবোরেট করব তখন সেটা হয়ে যাবে হেপাটিক লোবিউল। আমরা একটু আগে এর আগের ছবিতে কি দেখালাম? লিভারে কি কি ইনপুট আছে, কি কি আউটপুট আছে। আমি আবার দেখাচ্ছি, একখণ্ড লিভার, পোর্টাল ভেইন ব্লাড দিল, হেপাটিক আর্টারি ব্লাড দিল, বাইল ডাক্টুল বাইল নিয়ে আসলো। এই তিনটে স্ট্রাকচার যেখানে থাকতেছে সেটা হলো পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস দিয়ে তারা লিভারে ঢুকতেছে, তার মানে আমি বলতে চাচ্ছি এই তিনজন সবসময় একত্রে থাকবে, যদিও তারা ডিফারেন্ট ডিরেকশনে কাজ করে, যদিও তারা ডিফারেন্ট জিনিস ট্রান্সফার করে। এবং এই যে ব্লাড গুলো যে আমি এখানে দিলাম, ব্লাড গুলোকে ড্রেন করার জন্য হেপাটিক ভেইন, এরা পরবর্তীতে ড্রেন হবে হেপাটিক ভেইন, এটা হলো ওয়ান কাইন্ড অফ আউটপুট। তাহলে এখান থেকে আমি এই ছবিতে আসতে যাচ্ছি। এই ছবিটা হলো
তার সেন্ট্রালি যেটা সেটা হলো সেন্ট্রাল ভেন, এই সেন্ট্রাল ভেনটা হলো আউটপুট, আর প্রতিটা কোণায় যেটা সেটা হলো ইনপুট। প্রতিটা কোণায় কি আছে, এটা হলো আপনারা বলতে পারেন ইনপুট, ঠিক আছে। তাহলে প্রতিটা কোণায় এখানে পোর্টাল ভেন আছে, দিস ইজ পোর্টাল ভেন। এখানে হেপাটিক আর্টারি আছে, দিস ইজ হেপাটিক আর্টারি। তাহলে পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি লিভারে কি করবে, ব্লাড দিবে, এবং সে ব্লাড গুলোকে ড্রেন করে নিয়ে যাবে কে, দিস ইজ সেন্ট্রাল ভেন। তাহলে পোর্টাল ভেন হেপাটিক আর্টারি লিভারে এভাবে ব্লাড দিচ্ছে, তাহলে তারা যখন এখান থেকে ব্লাড যাচ্ছে তখন এখানে এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে কি হইতেছে, এই যে ব্লাডটা যখন এখানে যায় তখনই এখানে এক্সচেঞ্জ হয়, ব্লাড ক্যাপিলারিতে পাস করার উদ্দেশ্য তো আমাদের এক্সচেঞ্জ হওয়া। এবং এটা হলো সেন্ট্রাল ভেন, সেন্ট্রাল ভেন মানে এটা আউটপুট। কেন আউটপুট, কারণ এই সেন্ট্রাল ভেনই পরবর্তীতে হেপাটিক ভেনে ড্রেন করবে। এই সেন্ট্রাল ভেনই পরবর্তীতে হেপাটিক ভেনে ড্রেন করার মাধ্যমে ইনফেরিয়র ভেনা কাভাতে যাবে। তাহলে আমি যদি আপনাকে বলি লিভারে ব্লাড ফ্লো ডিরেকশন কোনটা, তাহলে আপনি বলবেন লিভারের ব্লাড ফ্লো ডিরেকশন হলো এটা, এখানে আছে হেপাটিক আর্টারি, এখানে আছে পোর্টাল ভেন, তারা এই জায়গা দিয়ে ব্লাডটাকে পাস করাবে, এই জায়গাতে ব্লাডটা পাস করার পরে সেই ব্লাডটা ঢুকবে সেন্ট্রাল ভেইনে, সবগুলো সেন্ট্রাল ভেনের ব্লাডকে কালেক্ট করবে হেপাটিক ভেন, হেপাটিক ভেন চলে যাবে ইনফেরিয়র ভেনা কাভাতে। এটা হলো লিভারের ব্লাড ফ্লোর ডিরেকশন। ভাই এই পর্যন্ত সবাই বুঝছেন? এটা তো না বুঝার কিছু নাই, তাই না? এখন আমরা এটাকে আরো একটু এলাবোরেট করি। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা এটাকে আরো একটু এলাবোরেট করি, ঠিক আছে। এখানে এটাকে আমরা আরেকটু ইলাবোরেট করি। আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে ওটাকে আমরা বলবো, ওটাকে আমরা কি বলবো, ওটাকে আমরা বলবো পোর্টাল ট্রায়াড, ঠিক আছে। ধুর ওগুলো বাদ দেন, এখানে চলে আসি, আরো এখান থেকে আরো ডিটেলস পড়ি। এক্সচেঞ্জের মধ্যে কি ঘটনাটা ঘটে, তাহলে এইটা হলো এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হওয়ার জন্য এই যে স্পেস, এই স্পেসটাকে বলা হয় হেপাটিক সাইনোসয়েড। এই এক্সচেঞ্জ হওয়ার এই স্পেসটাকে কি বলা হয়, হেপাটিক সাইনোসয়েড। তাহলে হেপাটিক সাইনোসয়েড দিয়ে আমি ব্লাড পাস করাচ্ছি কোথা থেকে, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, এখানে ব্লাড গুলো রিলিজ করে দিলাম। তাহলে এটা সাইনোসয়েড মানে হলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যাপিলারি। ক্যাপিলারি এবং সাইনোসয়েডের মধ্যে পার্থক্য কি, যখন আমি আপনাকে বলবো ক্যাপিলারি ভার্সাস সাইনোসয়েড, এটার মধ্যে পার্থক্য কি, ক্যাপিলারি ভার্সাস সাইনোসয়েডের মধ্যে পার্থক্য হলো ক্যাপিলারিতে বেসমেন্ট মেমব্রেন থাকে, আর এখানে কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না, নো বেসমেন্ট মেমব্রেন। দুইজনের মধ্যে মিলটা কি, দুইজনের মধ্যে মিল অ্যাকচুয়ালি ক্যাপিলারি ফিনেস্ট্রেটেড আনফিনেস্ট্রেটেড হয়, মিল না। আমি বলবো সাইনোসয়েডের মধ্যে আর কি কি ক্লু আপনি অ্যাড করবেন। সাইনোসয়েড হলো ওয়ান কাইন্ড অফ ফিনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফিনেস্ট্রেটেড মানে কি, ওয়াইড ওপেন। এটা হলো তার এক একটা এন্ডোথেলিয়াল সেল, এটা হলো তার এক একটা এন্ডোথেলিয়াল সেল, তার মাঝখানে এরকম গ্যাপ আছে, তার মাঝখানে এরকম গ্যাপ আছে, এগুলো এন্ডোথেলিয়াল সেল। তার মাঝখানে এরকম গ্যাপ থাকলে কি হয়, খুব ভালোভাবে এক্সচেঞ্জ হতে পারে। আমি কি বুঝাতে পারছি, খুব ভালোভাবে এক্সচেঞ্জ হতে পারে, এবং তার কোনো বেসমেন্ট মেমব্রেন নাই। কিন্তু ক্যাপিলারিতে বেসমেন্ট মেমব্রেন আছে আর এন্ডোথেলিয়াল সেল আছে। তাহলে সাইনোসয়েড হওয়ার কারণে কি হলো, এখানে খুব ভালো এক্সচেঞ্জ হয়। এখন আমরা পড়বো এক্সচেঞ্জ গুলো কার সাথে হয়। তাহলে এটা হলো হেপাটোসাইট, ধরে নিলাম এটা হেপাটোসাইট। তাহলে সাইনোসয়েডের ব্লাড থেকে এখানে কিছু জিনিস আসবে এবং সেটাকে মেটাবলিজম করে বের করে দিবে, তাই তো। তাহলে ধরে নিই আমরা আনকনজুগেটেড বিলিরুবিন, দিস ইজ আনকনজুগেটেড বিলিরুবিন। সাইনোসয়েডের ব্লাড থেকে সে নিবে, সেটাকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করবে, কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে সে এখানে যে এই চ্যানেলটার মাধ্যমে ছেড়ে দিবে, এটা হলো বাইল ক্যানালিকুলি। এই বাইল ক্যানালিকুলিটা ড্রেন হয়ে চলে যাবে আবার, আমার এই পেনটাকে খেয়াল করেন, ঠিক আছে। বাইল ক্যানালিকুলিটা এখান থেকে আবার ড্রেন হয়ে চলে যাবে কোথায়, বাইল ক্যানালিকুলি আবার ড্রেন হয়ে চলে যাবে এই পোর্টাল ট্রায়াডে, এইখানে, ঠিক আছে, এই জায়গায়। তাহলে ব্যাপারটা কিরকম হলো, এই এক্সচেঞ্জটা হয় সুবিধাটা কি হলো, আনকনজুগেটেড বিলিরুবিন আসলো, সায়ানোসাইট থেকে হেপাটোসাইট সেটাকে আপটেক করলো, আপটেক করার পরে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে ফেললো, দেন সে পাঠিয়ে দিল আবার এই জায়গাতে, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে ডিরেকশনটা এরকম, আর ব্লাড আসার ক্ষেত্রে ডিরেকশনটা অপোজিট। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমরা যেটা বলবো সাইনোসয়েডের কাজটা কি, সাইনোসয়েড মানে হলো পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি থেকে ব্লাড আসে, এবং এই ব্লাড গুলো আলটিমেটলি ড্রেন হয় সেন্ট্রাল ভেনের মাধ্যমে, এবং তার মাঝখানে কি হয় রে বাবা, তার মাঝখানে হয় এক্সচেঞ্জ।
মাঝখানে এক্সচেঞ্জ, তার মানে কি লিভার সবসময় নিবে না, লিভার কিছু সময় জিনিস দিবেও। যেমন লিভারের ইচ্ছা হলো এখানে ব্লাডে কিছু গ্লুকোজ দেওয়ার, লিভারের ইচ্ছা হলো প্লাজমা প্রোটিন দেওয়ার, দিতে পারবে না ব্লাডে। এখানে লিভারের ইচ্ছা হলো তার স্টোর করা কিছু ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, এগুলো আবার দিয়ে দেওয়ার, দিয়ে দিতে পারবে না, দিয়ে দিতে পারবে। লিভারের ইচ্ছা হলো অনেক বেশি গ্লুকোজ হয়েছে বডিতে, এখন কিছু আপটেক করি, তাহলে গ্লুকোজকে আপটেক করে নেই, করতে পারবে না, করতে পারবে। স্টেরয়েড হরমোন মেটাবলিজম করা দরকার, তাহলে ব্লাড থেকে স্টেরয়েড হরমোন নিয়ে নেই, নিতে পারবে না, নিতে পারবে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। এখন একটা পেশেন্টের যদি লিভার সিরোসিস হয়, তাহলে আপনাদের কি মনে হয় এই এক্সচেঞ্জটা কি ভালো হবে নাকি খারাপ হবে? তাহলে একটা পেশেন্টের ক্ষেত্রে যদি এরকম লিভার সিরোসিস হয়, তাহলে ঘটনাটা কি হবে? তাহলে এটা হলো তার সেন্ট্রাল ভেইন, এটা হলো সেই পোর্টাল ট্রায়াড। এখান থেকে যখন ব্লাড আসবে, এর আগে এখানে ফাইব্রোসিস বেশি হয় নাই, কিন্তু লিভার সিরোসিস মানে এখানে প্রচুর ফাইব্রোসিস হয়ে গেছে। যখন লিভার সিরোসিসে এখানে প্রচুর ফাইব্রোসিস হয়ে যাবে, তাহলে আমরা বলবো সিএলডি ফলোড বাই এক্সেস ফাইব্রোসিস। যখন লিভার এই সাইনোসয়েডে খুব বেশি ফাইব্রোসিস হয়ে যাবে, তাহলে তার এক্সচেঞ্জ কি বাড়বে নাকি কমবে বাবা বলেন তো? এখানে থেকে তাদের এক্সচেঞ্জ বাড়বে নাকি কমবে? তাদের এই এক্সচেঞ্জটা কমে আসবে। এখন তাদের এই এক্সচেঞ্জ কমে আসলো, এটা 1 নম্বরের মেকানিজম। হ্যাঁ, এটা তার 1 নম্বর মেকানিজম। যে পেশেন্টের সিএলডি হয়েছে, যে পেশেন্টের কি হয়েছে, সিএলডি হয়েছে, তার ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কমবে নাকি বাড়বে? তার ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণ কমবে, তাহলে তার ফাংশনাল হেপাটোসাইটের পরিমাণও কমে যাবে। এখন আমরা দেখলাম এই এক্সচেঞ্জটা কিসের জন্য দরকারি? আনকনজুগেটেড বিলিরুবিনকে নিয়ে কনজুগেটেড করে দিবে। এই এক্সচেঞ্জটা কিসের জন্য দরকারি? স্টেরয়েড হরমোনকে নিয়ে মেটাবলিজম করে দিবে। মেটাবলিজম গুলো করবে কে? স্টেরয়েড হরমোনের মেটাবলিজম করবে কে? হেপাটোসাইট। আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেট বিলিরুবিনে কনভার্ট করবে কে? হেপাটোসাইট। তার সংখ্যা কমে গেছে। স্টেরয়েড হরমোনকে মেটাবলিজম করার জন্য অথবা আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড করার জন্য সাইনোসয়েড থেকে তো তাকে নিতে হবে হেপাটোসাইটে। নেওয়ার মাধ্যমটা কি? এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ কমে গেছে ফাইব্রোসিসের জন্য। রেজাল্টিং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পাবো? এই পেশেন্টের ক্ষেত্রে আমরা বিলিরুবিন বেশি পাবো। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পাবো? স্টেরয়েড হরমোনের মেটাবলিজম কমে যাবে। তাহলে আমরা বলবো এই পেশেন্টের ক্ষেত্রে কি কমে যাবে? ডিক্রিজ মেটাবলিজম অফ স্টেরয়েড হরমোন। ডিক্রিজ স্টেরয়েড হরমোন মেটাবলিজম। স্টেরয়েড হরমোনের মেটাবলিজম যখন কমে যাবে, তখন আমরা কি কি চেঞ্জ পাবো সেটা দেখবো। স্টেরয়েড হরমোনের মেটাবলিজম যদি কমে যায়, তাহলে তার অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে গেল। যখন তার অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে যাবে, তখন আমি এটাকে বলবো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তার স্টেরয়েড হরমোনের মেটাবলিজম কমে যাওয়ার কারণে ইস্ট্রোজেনের মেটাবলিজমও কমে গেল। আমরা পাবো এই পেশেন্টের ইস্ট্রোজেন বেশি, আমরা পাবো এই পেশেন্টের ইস্ট্রোজেন বেশি, এবং ইস্ট্রোজেন বেশি পাওয়া মানে আলটিমেটলি তার টেস্টোস্টেরন কম। এটা আমরা এন্ডোক্রাইনোলজিতে এক্সপ্লেন করছি, এখানে এক্সপ্লেন করবো না। ইস্ট্রোজেন বেশি মানে তার টেস্টোস্টেরনকে সে অটোমেটিক কমায় দিবে। কিভাবে? বাই ইনক্রিজিং স্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, বাই ইনক্রিজিং স্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। তাহলে ইস্ট্রোজেন বেশি মানে তার কি কম? স্টেরয়েড বেশি মানে তার টেস্টোস্টেরন কম, অ্যান্ড্রোজেন কম। তাহলে এই পেশেন্টের হাইপার বিলিরুবিনেমিয়া পাবো, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন পাবো। যখন আমি দেখবো লিভারের এখানে কি হয়েছে, এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে তো ব্লাড যায় নাকি, এই রাস্তাতে ব্লাড যায়, এই রাস্তাতে অনেক বেশি ফাইব্রোসিস হয়েছে। অনেক বেশি ফাইব্রোসিস হওয়ার কারণে আমাদের রেজিস্ট্যান্স বেশি থাকবে নাকি কমে যাবে? তখন এই পেশেন্টের এদিক দিয়ে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। বেশি ফাইব্রোসিসের জন্য রেজিস্ট্যান্স। এই বেশি রেজিস্ট্যান্স যখন হবে, তখন আমরা কি পাবো? এই রেজিস্ট্যান্সের জন্য আমরা জানি কোন একটা জায়গাতে প্রেসারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে। এই রেজিস্ট্যান্সের জন্য আমরা পাবো পোর্টাল হাইপারটেনশন। এই রেজিস্ট্যান্সের জন্য আমরা কি পাবো? রেজিস্ট্যান্সের জন্য আমরা পাবো পোর্টাল হাইপারটেনশন। আশা করি সবাই বুঝতে পারছে। এই এক্সচেঞ্জ কমে গেলে এখানে আরো একটা ঘটনা ঘটবে, যেটা এখন যদি বলতে পারেন তাহলে তো আরো চমৎকার হয়। আপনি যদি এই লিভারের আর্কিটেকচারটাকে আবার খেয়াল করেন, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তার মাঝখান যেটা, সেটা হলো সেন্ট্রাল ভেইন। তাহলে এটা হলো সেন্ট্রাল ভেইন, followed by hepatic vein, followed by inferior vena cava. It indicates systemic circulation.
আর এটা হলো আমাদের পোর্টাল সার্কুলেশন, পোর্টাল ভেনাস ব্লাড। কোনো এক্সচেঞ্জ না হয়েই, হেপাটোসাইটের সাথে কোনো দেখা সাক্ষাৎ না হয়ে যদি সরাসরি চলে আসতে হয়, হেপাটোসাইটের সাথে কোনো এক্সচেঞ্জ না হয়ে যদি তাকে সরাসরি চলে আসতে হয়, তাহলে এই জায়গাতেও আমরা একটা জিনিস পাবো, সেটাকে বলবো পোর্টোসিস্টেমিক শান্ট। হেপাটোসাইটের সাথে দেখা না হয়ে যদি সরাসরি চলে আসতে হয়, তাহলে লিভারের মধ্যে আমি এই জিনিস যেটা পাবো সেটাকে বলবো পোর্টোসিস্টেমিক শান্ট। লিভারের মধ্যে যখন আমি এই পোর্টোসিস্টেমিক শান্ট পাবো, তাহলে আমি কি কি জিনিস দেখতে পাবো? লিভারের মধ্যে এই পোর্টোসিস্টেমিক শান্ট যদি দেখি, তাহলে আমাদের এখান থেকে আরো একটা এক্সচেঞ্জ সম্পর্কে জানতে হবে। এখানে আমাদের আরো একটা এক্সচেঞ্জ সম্পর্কে বলি। আরো একটা এক্সচেঞ্জ কি? আরো একটা এক্সচেঞ্জ কেন দরকার? আমরা জানি আমাদের বডিতে বিভিন্ন জায়গায় অ্যামোনিয়া প্রোডাকশন হয়, জিআইটিতে হয় তার চেয়ে বেশি। সেই অ্যামোনিয়াটাকে আমি হেপাটোসাইটের মধ্যে ঢুকাই, ঢুকানোর মাধ্যমে সেটা ইউরিয়া সাইকেলে কনভার্ট করে ইউরিয়াতে কনভার্ট করি। অর্থাৎ আমাদের বডির জন্য অ্যামোনিয়াটা টক্সিক, NH3, এটাকে আমি লিভারের মধ্যে ঢুকাবো, ইউরিয়া বানায় বের করে দেবো, এবং ওই ইউরিয়াটা ইউরিন দিয়ে পাস করে দিবে। কোনো কারণে যদি আমি লিভারের মধ্যে ঢুকাতে না পারি, তাহলে আমার বডিতে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে পোর্টোসিস্টেমিক শান্ট হওয়া, তাহলে একটু আগের ইয়াতে যেটা পড়াইলাম, যাহাই পোর্টোসিস্টেমিক শান্ট তাহাই এক্সচেঞ্জ কম। ক্যাপিলারিতে এক্সচেঞ্জ কমে গেছে এবং পোর্টোসিস্টেমিক শান্ট হয়েছে। তাহলে পোর্টোসিস্টেমিক শান্ট হওয়ার কারণে জিআইটির অনেক পদার্থ সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, তাই তো? সেটার মধ্যে একটা হলো ব্যাকটেরিয়াল টক্সিন। এই ব্যাকটেরিয়াল টক্সিন গুলো যদি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, ব্যাকটেরিয়াল টক্সিন যদি সিস্টেমিক সার্কুলেশন চলে যায়, তাহলে আপনি পাবেন হেপাটিক এনসেফালোপ্যাথি, কিছু ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, মার্কেপ্টোপিউরিন। এই মার্কেপ্টোপিউরিন যদি ব্যাকটেরিয়াল প্রোডাক্ট হিসেবে মার্কেপ্টোপিউরিন, এটা যদি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তাহলে আপনি পাবেন ফেটোররিস। ফেটোররিস মানে একটা ক্যারেক্টারিস্টিক ব্রেথ অর্ডার, যেটা কিনা আমরা কিসে পাই? শুধুমাত্র সিএলডির পেশেন্টের ক্ষেত্রে পাই। এটার কারণ এটা পোর্টোসিস্টেমিক শান্টের কারণে জিআইটি তে ব্যাকটেরিয়াল টক্সিন অথবা ব্যাকটেরিয়াল প্রোডাকশন, ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হচ্ছে বেশি বেশি নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড গুলোকে আপনি মেটাবলিজম না করে চলে আসবে সিস্টেমিক সার্কুলেশনে। আলটিমেটলি আপনি পাবেন সিস্টেমিক সার্কুলেশনে বেশি বেশি নাইট্রিক অক্সাইড। সিস্টেমিক সার্কুলেশনে বেশি বেশি নাইট্রিক অক্সাইড পাইলে কি হবে, এটা নিয়ে আমি পরের বার কথা বলবো, ঠিক আছে? পোর্টোসিস্টেমিক শান্ট হয়ে যাওয়ার কারণে আপনার স্টেরয়েড হরমোন মেটাবলিজম হবে না। তাহলে আপনি বলবেন বেশি বেশি স্টেরয়েড হরমোন অ্যাক্টিভিটি পাচ্ছেন, সেটার মধ্যে দুইটা মনে রাখবো আমরা, একটা হলো অ্যালডোস্টেরন, একটা হলো ইস্ট্রোজেন। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা হয়েছে কি? এখন এই যে তার নাইট্রিক অক্সাইড বেশি, এই নাইট্রিক অক্সাইড বেশি নিয়ে কয়েকটা কথা বলবো। আমরা এই জায়গাতে পোর্টোসিস্টেমিক শান্ট থেকে একটা কথা দেখলাম, সেটা হলো তার নাইট্রিক অক্সাইড বেশি হতে পারে, তার ব্যাকটেরিয়াল টক্সিন এবং অ্যামোনিয়া পোর্টাল সার্কুলেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে চলে যেয়ে হেপাটিক এনসেফালোপ্যাথি করতে পারে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, নাইট্রিক অক্সাইড বেশি হলে আমি কি কি ফাইন্ডিংস পাবো সেটা। একটা পেশেন্টে যদি নাইট্রিক অক্সাইড বেশি হয়, তাহলে নাইট্রিক অক্সাইডটা তৈরি হয়েছে কোন জায়গায়? তাহলে এটা হলো লিভার, এটা হলো জিআইটি। জিআইটি তে অনেক ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াল প্রোডাকশন হয়েছে নাইট্রিক অক্সাইড। ব্যাকটেরিয়া এখানে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। ব্যাকটেরিয়া যখন সেই নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, সেটা লিভার মেটাবলিজম করতে না পারার কারণে আমি সিস্টেমিক সার্কুলেশনে বেশি বেশি নাইট্রিক অক্সাইড পাচ্ছি। আপনাদের কাছে কি মনে হয়, নাইট্রিক অক্সাইড কি ভেসোডাইলেশন করে নাকি ভেসোকনস্ট্রিকশন করে? সে ভেসোডাইলেশন করবে। এখন আসেন আমরা দেখি কোথায় কোথায় সে ভেসোডাইলেশন করবে। সে এক নম্বর কথা ভেসোডাইলেশন করতে পারবে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনে। তাহলে এটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা জিআইটি তে যে ব্লাড সাপ্লাই দেয়, সেটা হলো স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন। অ্যাবডোমিনাল অ্যাওর্টা জিআইটি তে যে ব্লাড সার্কুলেশন দেয়, সেটা হলো স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন। তাহলে এই নাইট্রিক অক্সাইড এসে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনে ভেসোডাইলেশন করবে। তাহলে জিআইটি তে আপনি ব্লাড বেশি দিচ্ছেন, জিআইটি তে যদি আপনার ব্লাডের ফ্লো বেশি হয় এবং এখানে আপনার রেজিস্ট্যান্স আছে, তাহলে ব্লাড ঢুকতেছে, ব্লাড বের হতে পারতেছে না, ডেভেলপিং পোর্টাল হাইপারটেনশন। আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি পোর্টাল হাইপারটেনশনের প্যাথোজেনেসিস কি, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি পোর্টাল হাইপারটেনশনের প্যাথোজেনেসিস কি, অ্যান্সার হবে দুইটা। এক, নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন।
নাইট্রিক অক্সাইড mediated splanchnic vasodilation. Number 2, hepatic fibrosis related increase sinusoidal resistance. পরের কথা হলো ইনক্রিজ রেজিস্ট্যান্স, ইন্ট্রাহেপাটিক রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কোথায় ডেভেলপ করছে? এই রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছে ইন্ট্রাহেপাটিক। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পোর্টাল হাইপারটেনশন হওয়ার কারণে কি কি চেঞ্জ পাইলেন, তাহলে বুঝছেন প্রথম কথা এটা আমরা কি বললাম, এটা হলো পোর্টাল হাইপারটেনশনের প্যাথোজেনেসিস। তাহলে পোর্টাল হাইপারটেনশনের প্যাথোজেনেসিসের মধ্যে নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করব পোর্টাল হাইপারটেনশনের জন্য আপনি আপনার ফাইন্ডিং কি? প্যাথোজেনেসিস শেষ, এখন আমরা বলবো পোর্টাল হাইপারটেনশনের জন্য আপনার ফাইন্ডিংস ক্লিনিক্যাল ফিচার কি কি। তাহলে পোর্টাল হাইপারটেনশনের জন্য একটা ক্লিনিক্যাল ফিচার সবাই এখন বলতে পারবে, একটা দুটো তো সবাই বলতে পারবে তাই না? অর্থাৎ এখানে ইসোফেজিয়াল ভ্যারিসেস। তাহলে পোর্টাল হাইপারটেনশনের একটা ফাইন্ডিং হলো ইসোফেজিয়াল ভ্যারিসেস। ইসোফেজিয়াল ভ্যারিসেসের পরবর্তী কমপ্লিকেশন আপনারা বলতে পারেন সেটা হলো আপার জিআই হেমোরেজ, অর্থাৎ পরবর্তী কমপ্লিকেশন রাপচার এন্ড ব্লিডিং। এটা পোর্টাল হাইপারটেনশনের ফিচার। এইটাই যদি হয় ইন্টারনাল হেমোরয়েডে, এটাই যদি হয় সুপিরিয়র রেক্টাল ভেইনের সাথে, আমরা পেশেন্টের ক্ষেত্রে বলবো ইন্টারনাল হেমোরয়েড। এটারও কমপ্লিকেশন রাপচার এন্ড ব্লিডিং। এটা যদি হয় পেরিআম্বিলিক্যাল রিজিয়নে, আমরা সেটাকে বলবো ক্যাপুট মেডুসা। শুধু কি এতটুকু বলে বসে থাকলে হবে? পোর্টাল হাইপারটেনশনে কি এটা ছাড়া কোনো ফিচার নেই? একটা পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন বেশি মানে কি? পোর্টাল হাইপারটেনশন বেশি মানে তার ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। পোর্টাল হাইপারটেনশন মানে হলো তার একটা ফিচার, পোর্টাল হাইপারটেনশন মানে হলো তার ক্যাপিলারির মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি। যখন একটা ক্যাপিলারির মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি থাকে তখন সে ফ্লুইড লিক করা শুরু করে। তাহলে পোর্টাল হাইপারটেনশনের পরবর্তী ফিচারের মধ্যে আমরা বলবো গুড, ভেরি গুড, অ্যাসাইটিস। পরবর্তী ফিচার হলো পোর্টাল হাইপারটেনশনের অ্যাসাইটিস। তারপরে কথা আমরা জানি পোর্টাল ভেইন শেষ পর্যন্ত এখানে যুক্ত কার সাথে? স্প্লিনের সাথে। তাহলে পোর্টাল ভেইনে প্রেসার, প্রেসার যে ধাক্কা দিবে কাকে? স্প্লিনকে। স্প্লিনকে যখন ধাক্কা দিবে তখন স্প্লিন বড় হয়ে যাবে। তারপরের কথা হলো স্প্লিনোমেগালি। তারপরের কথা কি? স্প্লিনোমেগালি। স্প্লিনিক ভেইন থ্রম্বোসিস কেন হবে? এখানে ব্লাড তো অবস্ট্রাকশন হওয়ার কিছু দেখলাম না, তাই না? ব্লাড দিয়ে ধাক্কা দিচ্ছি কিন্তু অবস্ট্রাকশন হয়ে যাওয়া মানে কোয়াগুলেশন হয়ে যাওয়া। স্প্লিনিক ভেইন থ্রম্বোসিস মানে কোয়াগুলেশন হয়ে যাওয়া। কোয়াগুলেশন হওয়ার মতন কিছু তো এখানে ঘটে নাই। তাহলে আমরা পেশেন্টের ক্ষেত্রে যেটা পাবো সেটা হলো স্প্লিনোমেগালি। আমাদের এই কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করা হবে সিএলডির কোন কোন জিনিস পোর্টাল হাইপারটেনশনের সাথে জড়িত। সিএলডির এই জিনিসগুলো পোর্টাল হাইপারটেনশনের সাথে জড়িত। সাথে আমরা আরো একটা জিনিস অ্যাড করব, শুধুমাত্র পোর্টাল হাইপারটেনশনের জন্য পোর্টোসিস্টেমিক শান্ট হতে পারে কিনা, যে ব্লাড এখান থেকে এখানে চলে যাবে বেশি বেশি সিস্টেমিক সার্কুলেশনে, হতে পারে না? তাহলে পোর্টাল হাইপারটেনশনের সাথে আরেকটা জিনিস জড়িত সেটা হলো পোর্টোসিস্টেমিক শান্ট। আর পোর্টোসিস্টেমিক শান্টের সাথে আবার অনেক কিছু জড়িত। যখনই বলবো পোর্টোসিস্টেমিক শান্ট মানে এটার সাথে আবার জড়িত সিস্টেমিক সার্কুলেশন, আপনি নাইট্রিক অক্সাইড বেশি পাবেন। পোর্টোসিস্টেমিক শান্ট মানে এটার সাথে জড়িত স্টেরয়েড হরমোন বেশি পাবেন। পোর্টোসিস্টেমিক শান্ট মানে এটার সাথে জড়িত হেপাটিক এনসেফালোপ্যাথি পাবেন। পোর্টোসিস্টেমিক শান্টের সাথে যেটা জড়িত সেটা হলো ফিটোরোডিস পাবেন। একটার সাথে আরেকটা জড়িত, বুঝতে পারছেন? একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক বলেই এটা প্রোগ্রেস করে, নাহলে তো এটা প্রোগ্রেস করতো না। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন যে পোর্টাল হাইপারটেনশনের জন্য আমরা কি কি জিনিস পাবো। আপনাকে লিভার সিরোসিস এর ফাইন্ডিংস গুলো বুঝতে হবে এবং প্রতিটা প্যাথোজেনেসিস জানতে হবে যে কোনটা কোনটা আমরা পোর্টাল হাইপারটেনশনের জন্য পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি প্রথম কথা যেটা শুরু করছিলাম সেটা হলো নাইট্রিক অক্সাইড দিয়ে কি পাবো? ইনক্রিজ নাইট্রিক অক্সাইড কোথা থেকে আসবে? ইনক্রিজ নাইট্রিক অক্সাইড আসবে পোর্টোসিস্টেমিক শান্টের জন্য অথবা এক্সচেঞ্জ কমে যাওয়ার জন্য। নাইট্রিক অক্সাইড বেশি হওয়ার জন্য কি হবে? স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন। স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশনের জন্য কি হবে? পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশনের জন্য কি পাবো? এই 6টা ফাইন্ডিংস পাবো। কিন্তু আমি কিন্তু শেষ করিনি, নাইট্রিক অক্সাইড বেশি পাওয়ার জন্য আমি আর কি কি পাবো, আসেন শেষ করি। তাহলে একটা পেশেন্টে যখন আমি নাইট্রিক অক্সাইড বেশি পাচ্ছি, একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেশি পাচ্ছি। যখন তার নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেশি পাচ্ছি তখন তার সারা বডিতেই ওয়াইড স্প্রেড ভ্যাসোডাইলেশন।
তখন তার সারা বডিতেই ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন। যখন তার সারা বডিতেই ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন, তখন তার রেনাল ব্লাড ফ্লোর অবস্থাটা কি হবে বলেন তো, বাড়বে নাকি কমবে? সারা বডিতেই ব্লাড ভেসোডাইলেশন হয়ে বসে আছে। এখন মেজর অর্গান যেটা কিডনি, সে কিডনি এখন ব্লাড পাচ্ছে না, তাহলে তার পরবর্তীতে যেটা দাঁড়ালো সেটা হলো রেনাল হাইপোপারফিউশন। রেনাল হাইপোপারফিউশন, ঠিক আছে। কিডনিতে যখন হাইপোপারফিউশন হয় তখন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্টিভেশন হয়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্টিভেশন হওয়ার কারণে তার রেনাল ভেসোকনস্ট্রিকশন হয়। পরবর্তী কন্ডিশনে যেটা হবে সেটা হলো রেনাল ভেসোকনস্ট্রিকশন। রেনাল ভেসোকনস্ট্রিকশন, এই রেনাল ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে তার রেনাল হাইপোপারফিউশনটাকে আরো বেড়ে যাবে। এক্ষেত্রে প্যাথোজেনেসিসের মধ্যে একটু মারপ্যাচ আছে। অনেকে ধারণা করে যে ভেসোডাইলেশন ফলোড বাই ভেসোকনস্ট্রিকশন, আবার অনেকে ধারণা করে বডির সব জায়গায় ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন, রেনাল হাইপোপারফিউশন। রেনাল হাইপোপারফিউশন যখন হয় তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, তখন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের অ্যাক্টিভেশন হয়, এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম রেনাল ব্লাড ফ্লোকে ফার্দার কমায় দেয়। সো এই হলো রেনাল হাইপোপারফিউশন। এটার কারণে আমরা পেশেন্টে যেটা পাবো সেটা হলো রেনাল ফেইলুর। এই পেশেন্টের ক্ষেত্রে এখন আমরা যেটা পেতে পারি সেটা হলো অ্যাকিউট রেনাল ফেইলুরের মতন একটা ফাইন্ডিংস পেতে পারি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সিএলডির পেশেন্টের ক্ষেত্রে অ্যাকিউট রেনাল ফেইলুর হবে কেন, আপনারা মাঝখানের যেহেতু কন্ট্রোভার্সি আছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি নাই সেটা অ্যান্সার দিবেন। রেনাল ভেসোকনস্ট্রিকশন। রেনাল ফেইলুর হবে কেন? রেনাল ভেসোকনস্ট্রিকশনের জন্য, ঠিক আছে। এটার জন্য তার রেনাল ফেইলুর। এই জিনিসকে আমরা বলবো হেপাটোরেনাল সিনড্রোম। তাহলে এই হেপাটোরেনাল সিনড্রোমটা কোথা থেকে আসছে? এই হেপাটোরেনাল সিনড্রোমটাও আসছে নাইট্রিক অক্সাইড থেকে। ইনক্রিজ নাইট্রিক অক্সাইড, সারা বডিতে ব্লাড ভেসোডাইলেশন, সারা বডিতে ভেসোডাইলেশন হয়ে সবাই ব্লাড নিয়ে বসে আছে, কিডনি ব্লাড পাচ্ছে না। কিডনি ব্লাড না পাওয়ার কারণে কিডনির যে ইন্ট্রিনসিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তারা স্টিমুলেশন দিয়ে আরো ভেসোকনস্ট্রিকশন করে রাখছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন ডেভেলপ করা মানে অ্যাঞ্জিওটেনসিন 2 আসা, আর অ্যাঞ্জিওটেনসিন 2 মানে তারা তো আরো বেশি ভেসোকনস্ট্রিকশন করে। সব ভেসোকনস্ট্রিকশন মিলিয়ে রেনাল হাইপোপারফিউশন আরো এগ্রাভেট করে। আর যখন রেনাল হাইপোপারফিউশন হয় তখন আমরা ব্লাড ইউরিয়া নাইট্রোজেনকে এক্সক্রিট করতে পারি না, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টকে আমরা ক্লিয়ার করতে পারি না। তখন আমি যেই রেনাল ফেলুরের ফিচার পাই সেটাকে আমরা বলবো অ্যাকুইট রেনাল ফেলুর। এবং এই কন্ডিশনটাকেই বলতেছি, যেটা লিভার সিরোসিস থেকে ডেভেলপ করছে, সেটাকে আমরা বলবো হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আমি যদি আপনাকে বলি এটা কোন ধরনের রেনাল ফেলুর, প্রি রেনাল ফেলুর নাকি পোস্ট রেনাল ফেলুর? রেনাল ভেসোকনস্ট্রিকশনের জন্য। রেনাল ভেসোকনস্ট্রিকশন হওয়া মানে কি? ফার্দার রিডাকশন ইন দ্য রেনাল ব্লাড ফ্লো। ফার্দার রিডাকশন ইন দ্য রেনাল ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো আরো কমে যাবে। রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে জিএফআর কমে যাবে, জিএফআর যদি কমে যায় তাহলে ক্রিয়েটিনিন বাড়বে। তাহলে রেনাল ব্লাড ফ্লো নাই, ব্লাড কিডনিতে ঢুকাতে পারতেছি না, তাই রেনাল ব্লাড ফ্লো হয়েছে। এটা কি প্রি রেনাল কজ নাকি পোস্ট রেনাল কজ? অ্যান্সার দেন। এটা হলো কিডনি, এটা প্রি রেনাল কজ, এটা বলতে হবে না? প্রি রেনাল কজের কারণে যদি আমরা রেনাল ফেলুর পাই, ওই পেশেন্টকে ট্রিটমেন্ট হিসেবে কি দেই? মনে করেন আমি ভমিটিং নিয়ে আসলাম, বুঝছেন, ভমিটিং, ডায়রিয়া, অন্য কোনো কারণে ভলিউম লস, ফলোড বাই তার ইনক্রিজ সিরাম ক্রিয়েটিনিন, ফলোড বাই ইনক্রিজ সিরাম ক্রিয়েটিনিন। এই পেশেন্টকে এখন আমরা কি করব? এই পেশেন্টকে এখন আমরা ভলিউম রিপ্লেসমেন্ট করব। ভলিউম রিপ্লেসমেন্ট করার সাথে সাথে তার সিরাম ক্রিয়েটিনিনে কিছুটা ডাইলুশন হবে, জিএফআর কিছুটা বাড়বে, এখন আবার সিরাম ক্রিয়েটিনিন কমা শুরু করবে। ভলিউম রিপ্লেসমেন্ট করলে সিরাম ক্রিয়েটিনিন কমা শুরু করবে, তাই তো? এটা হলো টিপিক্যাল হাইপোভলিমিয়া থেকে যে রেনাল ফেলিউর হয় সেটার সিনারিও, সেটার কোর্স। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে, হেপাটোরেনাল সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে তাকে আমরা কিছুটা ভলিউম রিপ্লেসমেন্ট করার পরেও তার সিরাম ক্রিয়েটিনিনটা নরমাল হচ্ছে না। তাহলে যখন আমরা দেখবো যে কিছুটা ভলিউম রিপ্লেসমেন্ট করার পরেও তার সিরাম ক্রিয়েটিনিনটা নরমাল হচ্ছে না, তখন আমরা সেই পেশেন্টকে বলবো হেপাটোরেনাল সিনড্রোম। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, যে পেশেন্টের সিএলডি আছে, সিএলডির পেশেন্ট মারা যাবে কিসে বলেন তো? সিএলডির পেশেন্টের মারা যাওয়ার মোস্ট কমন কারণ কি? গুড। তাহলে সিএলডির পেশেন্টের মারা যাওয়ার মোস্ট কমন কজ হলো ইসোফেজিয়াল ভ্যারিসেস, ভ্যারিসিয়াল ব্লিডিং। ভ্যারিসেস হলে তার মারা যায় না, ভ্যারিসিয়াল ব্লিডিং। এখন কি আমরা বলতে পারবো যে সিএলডির পেশেন্ট যদি ট্রাক চাপায় পড়ে, ট্রাকের নিচে পড়ে, তাহলে মরবে না?
এটার মানে তো কোনো সময় এটা না, তাই না? তাহলে এই সিএলডি পেশেন্ট যদি ট্রাকের নিচে পড়ে তাহলে মরবে না, এরকম এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা নাই। তাহলে আমরা বলতে চাচ্ছি যে সিএলডির পেশেন্ট যদি রেনাল ফেলিউর নিয়ে আসে, সিএলডির পেশেন্ট যদি একেআই নিয়ে আসে, তাহলে আপনারা সবাই ডায়াগনোসিস বলে দিবেন কি? হেপাটো রেনাল সিনড্রোম। তা কেন, তার কি অন্য কোনো কারণে রেনাল ফেলিউর হতে পারে না? নাকি না সিএলডি হয়েছে দেখে এটা অপরাধ করে ফেলছে, এখন তার যে কারণে রেনাল ফেলিউর হোক না কেন সেটা হেপাটো রেনাল সিনড্রোম হবে, এরকম তো কোনো কথা নাই। তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করা দরকার। কেন ডিফারেন্সিয়েশন করা দরকার আমি আরো বলি। যে পেশেন্টের সিএলডি, তাহলে এটা তার পোর্টাল ভেইন। যে পেশেন্টের সিএলডি হওয়ার কারণে তার এই ব্লাড ভেসেলের ভেতরে প্রোটিন নাই, তার এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, তাহলে আপনি তার ফ্লুইড গুলো বের করে দিচ্ছেন, তাহলে ব্লাড ভেসেল থেকে শুধু ফ্লুইড গুলো বের হয়ে যাচ্ছে। তার যখন ব্লাড ভেসেল থেকে ফ্লুইড গুলো বের হয়ে যাচ্ছে, এই যে অ্যাসাইটিক ফ্লুইড, এটাকে ক্লিয়ার করার জন্য আপনি ডায়োরেটিক্স দিচ্ছেন, বডি থেকে বের করার জন্য আপনি ডায়োরেটিক্স দিচ্ছেন। আপনি যখন ডায়োরেটিক্স দিচ্ছেন, আপনারা কিন্তু এটা সবাই জানেন, ডায়োরেটিক্স দেওয়ার মোস্ট কমন কমপ্লিকেশন হলো হাইপোভলিউমিয়া, ভলিউম কমে যাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে পেশেন্টের এমনিতে সার্কুলেটরি ভলিউম নাই, অ্যাসাইটিস হলো, কন্ট্রোল করার জন্য ডায়োরেটিক্স দিলাম, তার সার্কুলেটরি ভলিউম আরো কমে গেল। তার সার্কুলেটরি ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম যদি আরো কমে যায়, তাহলে কি তার ক্ষেত্রে প্রিরেনাল ফেলিউর হতে পারে না? তাহলে তার ক্ষেত্রে প্রিরেনাল কজ অফ অ্যাকুট কিডনি ইনজুরি, এটাও তো হতে পারে, পারে না? ডিউ টু ইউজেস অফ ডায়োরেটিক্স হতে পারে। তাহলে আমার কাছে একটা সিএলডির পেশেন্ট নিয়ে আসছে ইনক্রিজ সিরাম ক্রিয়েটিনিন, এটা ডিডি হলো আমার জন্য দুইটা, একটা হলো ডায়োরেটিক্স ফলোড বাই ভলিউম কম ফলোড বাই একেআই, প্রিরেনাল কজ অফ রেনাল ফেলিউর। আর একটা হতে পারে সিএলডি মেডিয়েটেড ইনক্রিজ নাইট্রিক অক্সাইড, ইনক্রিজ নাইট্রিক অক্সাইডের জন্য সারা বডিতে ওয়াইড স্প্রেড ভেসোডাইলেশন, ডিক্রিজ রেনাল পারফিউশন, ফলোড বাই ইনক্রিজ সিরাম ক্রিয়েটিনিন অথবা ডিক্রিজ রেনাল ক্লিয়ারেন্স অফ ব্লা 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 একেআই। এই ক্ষেত্রে পেশেন্টের একেআই। কিন্তু আমি পরবর্তী পাথওয়েটাকে বলবো হেপাটো রেনাল সিনড্রোম, প্রথম পাথওয়েটাকে আমরা বলতেছি শুধুমাত্র একেআই। দুইজনের মধ্যে পার্থক্য করব কি করে? দুইজনের মধ্যে পার্থক্য সেটা হলো রিভার্সিবল। দুইজনে রিভার্সিবল, অ্যাকচুয়ালি এটা রিভার্সিবল উইথ ভলিউম রিপ্লেসমেন্ট, তাকে আবার নর্মাল স্যালাইন দিলে সে নর্মাল হয়ে যাবে। আর এটা হলো ভলিউম রিপ্লেসমেন্ট করলে চেঞ্জ আসবে না। তাহলে ভলিউম রিপ্লেসমেন্ট করলে যার চেঞ্জ আসতেছে না, তার এখন কি করতে ইচ্ছা করে? কোন তো মেজাজটা খারাপ লাগে না? তাহলে আপনাকে যদি পরবর্তী কোশ্চেনে জিজ্ঞেস করা হয় হেপাটো রেনাল সিনড্রোমের আলটিমেট ট্রিটমেন্ট কি, বুঝাই যাচ্ছে হেপাটো রেনাল সিনড্রোমের আলটিমেট ট্রিটমেন্ট কি। তাহলে রেনাল ফেলিউরের জন্য দায়ী হলো লিভার, তাহলে আলটিমেট ট্রিটমেন্ট কি আপনি কিডনিতে দিবেন নাকি লিভারে দিবেন? হেপাটো রেনাল, ধরেন আমি যদি আপনাকে বলি একটা পেশেন্টের রেনাল ফেলিউর নিয়ে আসলো, অ্যাকুট রেনাল ফেলিউর ডায়াগনোসিস করছি কিন্তু এটা রিভার্স হচ্ছে না, অর্থাৎ পার্মানেন্টলি হয়তো বা ড্যামেজ হয়ে গেছে, ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট হবে তার রেনাল ট্রান্সপ্লান্ট। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা দোষ দিয়ে দিচ্ছি আরেকজনের। হেপাটো রেনাল সিনড্রোম দোষ কার? দোষ লিভারের। তাহলে তার ক্ষেত্রে আলটিমেট ট্রিটমেন্ট কি? সিম্পল, তার ক্ষেত্রে আলটিমেট ট্রিটমেন্ট হবে লিভার ট্রান্সপ্লান্ট। তার ক্ষেত্রে তাহলে আলটিমেট ট্রিটমেন্ট কি হবে? তার ক্ষেত্রে আলটিমেট ট্রিটমেন্ট হবে হলো লিভার ট্রান্সপ্লান্ট। এখন এই নাইট্রিক অক্সাইড বেশি হওয়ার কারণে আমরা আর কি কি জিনিস পাবো? নাইট্রিক অক্সাইড যদি বেশি হয় তাহলে পালমোনারি সার্কুলেশনও ধুমধাম ব্লাড ফ্লো বেড়ে যাবে। এটা হলো অ্যালভিওলাস, এটা হলো পালমোনারি সার্কুলেশন। এই পালমোনারি সার্কুলেশন দিয়ে যখন ব্লাড যায় তখন তাদের উদ্দেশ্যটা কি? লাংস দিয়ে ব্লাড পাঠানোর উদ্দেশ্য হলো তুমি এখানে গ্যাস এক্সচেঞ্জ করবা, আর এখানে পাঠাচ্ছি তুমি কার্বন ডাইঅক্সাইড দিয়ে অক্সিজেন নিয়ে আসবা বেশি বেশি। এখন কার্বন ডাইঅক্সাইড দিতে কোনো সমস্যা নাই, কারণ কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন ক্যাপাসিটি অক্সিজেনের তুলনায় 200 গুণ বেশি। কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন ক্যাপাসিটি অক্সিজেনের তুলনায় 200 গুণ বেশি। তাই ব্লাড এদিক দিয়ে যত তাড়াতাড়ি যাক না কেন কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনের সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু যদি এই জায়গায় নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড ভ্যাসোডাইলেশন হয়, ভ্যাসোডাইলেশন হয়ে গেলে খুব র্যাপিড এখান থেকে ব্লাড ট্রান্সমিট করা শুরু করবে। যখন খুব র্যাপিড এখান থেকে ব্লাড ট্রান্সমিট করা শুরু করবে তখন পেশেন্টের কিছুটা হাইপোক্সিয়া হবে আর কি।
কেন? কারণ অক্সিজেন নেওয়ার টাইম পাচ্ছে না। এই ধরনের যে কন্ডিশন সেটাকে আমরা বলবো হেপাটো পালমোনারি সিনড্রোম। এই হেপাটো পালমোনারি সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করা হবে ভিকিউ রেশিও কেমন। হেপাটো পালমোনারি সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে জিজ্ঞেস করা হবে ভিকিউ রেশিও কেমন। ভিকিউ রেশিও মানে হলো ভেন্টিলেশন পারফিউশন রেশিও। খুব সহজ, একেবারে মানে 1 এর বাচ্চাও বলতে পারবে এটার ভেন্টিলেশন পারফিউশন মানে কি। তাহলে অ্যালভিওলাসে যে বাতাস আসে, বাতাস যায়, এটা হলো ভেন্টিলেশন। আর এখান দিয়ে যে ব্লাড যায় সেটা হলো পারফিউশন। তাহলে উপরে হলো ভেন্টিলেশন, ভেন্টিলেশনে কোনো সমস্যা নাই, কারণ এটা তো আমি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ পড়তেছি না, সিএলডি পড়তেছি, তাহলে ভেন্টিলেশন নরমাল ধরে নেব। আর পালমোনারি সার্কুলেশনে ভেসোডাইলেশন হয়ে গেছে মানে কি পারফিউশন বেড়ে গেছে, ব্লাড ফ্লো বেড়ে গেছে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। তাহলে পারফিউশন যদি বেড়ে যায় আর ভেন্টিলেশন যদি আনচেঞ্জ থাকে, আপনি যদি জিজ্ঞেস করি এখন ভেন্টিলেশন পারফিউশনে কি চেঞ্জ হয়েছে, অ্যান্সার হবে ভেন্টিলেশন পারফিউশন রেশিও ডিক্রিজ হয়েছে। এই যে কাহিনী, এই কাহিনীটাকে আমরা কি বলবো, এই কাহিনীকে আমরা বলবো হেপাটো পালমোনারি সিনড্রোম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন যদি জিজ্ঞেস করি ইনক্রিজ নাইট্রিক অক্সাইড কেন হলো, আবার আমি খুব বিরক্ত করতেছি না এই টপিকটা নিয়ে। পোটোসিস্টেমিক শান্ট, পোটোসিস্টেমিক শান্টের জন্য নাইট্রিক অক্সাইড বেশি। এই নাইট্রিক অক্সাইড বেশি হওয়ার জন্য পোর্টাল হাইপারটেনশন, নাইট্রিক অক্সাইড বেশি হওয়ার জন্যই অ্যাসাইটিস। পোর্টাল হাইপারটেনশনের তার সাথে সম্পর্ক আছে, আমি অস্বীকার করি না। নাইট্রিক অক্সাইড বেশি হওয়ার জন্যই হেপাটো রেনাল সিনড্রোম, নাইট্রিক অক্সাইড বেশি হওয়ার জন্যই হেপাটো পালমোনারি সিনড্রোম। পোর্টাল হাইপারটেনশনের জন্যই অ্যাসাইটিস, পোর্টাল হাইপারটেনশনের জন্য আবার পোটোসিস্টেমিক শান্ট, পোর্টাল হাইপারটেনশনের জন্য বিভিন্ন জায়গায় আপনি ভ্যারিসেস পাচ্ছেন। অ্যাসাইটিস এর কমপ্লিকেশন হিসেবে আমাদের পরবর্তী পড়া আমরা যেটা পড়বো সেটা হলো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। হেপাটোরেনাল সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো সিরাম ক্রিয়েটিনিন বেশি, প্যাথোজেনেসিস হলো রেনাল ভেসোকনস্ট্রিকশন। আর হেপাটোপালমোনারি সিনড্রোমের মেকানিজম হলো ডিক্রিজ ভেন্টিলেশন পারফিউশন রেশিও ফলোড বাই কিছুটা হাইপোক্সিয়া। আশা করি এখন মোটামুটি সবার কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে আগের চেয়ে, তাই তো, যে একটা সাথে আরেকটা কি করে রিলেটেড। পোর্টাল হাইপারটেনশনের সবগুলো ফাইন্ডিং আমি এখানে বললাম না আর কি। পোটোসিস্টেমিক শান্টের একটা ফাইন্ডিংস হলো নাইট্রিক অক্সাইড বেশি, তার আরেকটা ফাইন্ডিংস এর মধ্যে যেটা আমরা পাইছিলাম সেটা হলো তার ইস্ট্রোজেন বেশি। তাহলে এখন আসেন আমরা ইস্ট্রোজেন বেশি হলে কি কি ফাইন্ডিংস পাবো সেটা নিয়ে পড়াশোনা করি। যদি তার ইস্ট্রোজেন বেশি হয় তাহলে তার স্টেরয়েড হরমোন বাইন্ডিং গ্লোবিলিনের পরিমাণ বেশি। স্টেরয়েড হরমোন বাইন্ডিং গ্লোবিলিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ফ্রি এন্ড্রোজেনের পরিমাণ কমে যাবে। এন্ডোক্রাইনোলজির কনসেপ্ট। ভাইয়া আমি তো এন্ডোক্রাইন পড়ি নাই, আমি কি করব? পরে আসছি, আমি বলছি নাকি পরে আসতে কাউরে। স্টেরয়েড হরমোন বাইন্ডিং গ্লোবিলিনের পরিমাণ যদি বেড়ে যায় তার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো ফ্রি এন্ড্রোজেন কমে যাবে। ফ্রি এন্ড্রোজেন কমে যাওয়ার কারণে মেল পেশেন্টের ক্ষেত্রে চেঞ্জ পাবো, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে চেঞ্জ আসবে না। তাহলে মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো গাইনোকমাসিয়া। মেল পেশেন্টের ক্ষেত্রে যেটা চেঞ্জ পাবো সেটা হলো টেস্টিকুলার অ্যাট্রফি। তা কি খালি আমরা মেল নিয়েই থাকবো নাকি? ফিমেলের কথা কিছু বলতে হবে না? তাহলে মেইলেরটা বলে ফেললাম, আর যেটা ফিমেলে থাকবে সেটা মেল ফিমেল দুইজনের ক্ষেত্রেই থাকবে। তাহলে ইনক্রিজ ইস্ট্রোজেন রিলেটেড আর কি কি ফাংশন আছে, সরি আর কি এটা ফাংশন না তো, ইস্ট্রোজেন রিলেটেড আর কি কি ম্যানিফেস্টেশন আছে। ইনক্রিজ ইস্ট্রোজেন রিলেটেড, ইস্ট্রোজেনের একটা অ্যাটিপিক্যাল ফাংশন হলো যখন এক্সেস ইস্ট্রোজেন থাকে তখন সে মাইক্রোভাস্কুলার ডাইলেশন করতে পারে, অর্থাৎ আমি বলবো ভেসোডাইলেশন, মনে রাখেন সেও ভেসোডাইলেশন করতে পারে, কিন্তু এটা মোস্টলি মাইক্রো সার্কুলেশনে, ছোট ছোট সার্কুলেশনে মোস্টলি। হ্যাঁ ফাতেহা তুমি ভালো একটা কথা বলছো, থ্যাংক ইউ। সেটা হলো লস অফ পিউবিক হেয়ার, অর্থাৎ আমরা বলবো মেল প্যাটার্নের পিউবিক হেয়ারটা নষ্ট হয়ে যাবে, এক্সিলারি হেয়ারটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এটা মনে করা দেওয়ার জন্য। তার এই ভেসোডাইলেশনটা মেইনলি হবে যেটা সেটা হলো মাইক্রো সার্কুলেশনে। মাইক্রো সার্কুলেশনে এই ভেসোডাইলেটরি চেঞ্জ হওয়ার জন্য
এই ইস্ট্রোজেনের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই, সেটা হলো পামার ইরেথিমা। আমরা হাতের মধ্যে কি পাবো? পামার ইরেথিমা। মাইক্রো সার্কুলেশনে যখন ভেসোডাইলেশন হবে তখন অতি উৎসাহী হয়ে কিছু কিছু ব্লাড ভেসেল ডিসঅর্গানাইজড হয়ে যাবে, ঠিক আছে, ম্যাল ফর্মড হয়ে যাবে। সেটাকে আমরা কি বলি? কিউটেনিয়াস কিছু কিছু ব্লাড ভেসেল কি হয়ে যাবে? একটু ম্যাল ফর্মড হয়ে যাবে। সেটাকে আমরা বলবো স্পাইডার অ্যাঞ্জিওমা। গুড, ভেরি গুড। এটাকে আমরা বলবো স্পাইডার অ্যাঞ্জিওমা, ঠিক আছে। এই তো এগুলোই আর কি মোটামুটি ফাইন্ডিং। আমরা আরো যখন যেটা পাবো সেটা নিয়ে ডিসকাশন করব। লেকচারের এই মুহূর্তে আমি একটা ব্রেক চাচ্ছি। ব্রেকের ডিউরেশন কয় মিনিট? 8 মিনিট, ঠিক আছে। এখন 47 বাজে, সবাই 55-তে ফিরে আসবেন। আমরা আরো কিছুক্ষণ পড়াশোনা করব, তারপরে ছুটি।